ভারতের একটি নৈসর্গিক রাজ্য উত্তরাখণ্ড। এর আগে টিভির পর্দায় বা মোবাইলের স্ক্রিনে এই দেবভূমি বা দেবতাদের দেশকে একাধিকবার দেখেছি। সেই ছোট্টবেলা থেকেই মনের মধ্যে ক্রমে বেড়ে চলেছে এই উত্তরাখণ্ড ঘুরে দেখার ইচ্ছা শক্তি। তাই 3 বন্ধু মিলে প্ল্যান করে বেরিয়ে পড়লাম ইচ্ছে পূরণের উদ্দেশ্যে। মনের মধ্যে কত চাপ উত্তেজনা। উত্তরাখণ্ডের পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্যকে নিজ চোখে দেখব, উপত্যকা সহ পাহাড়ি গ্রামগুলির জীবনযাপনকে চাক্ষুষ করব। সবচেয়ে বড় কথা, দেবতাদের এই দেশকে নিজেরা উপভোগ করব। এই সব চাপা উত্তেজনা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম উত্তরাখণ্ডের উদ্দেশ্যে। ঘুরেতে এখন সময় 7:45। আমি এসে পৌঁছে গেছি আমার বাড়ির নিকটবর্তী রেল স্টেশন ধুবুলিয়া। সকাল 7টার যে লালগোলা প্যাসেঞ্জার, তাতে করে আমরা চলে এলাম শিয়ালদা। এখন 10টা 15 এবং এখন শিয়ালদা চত্বর থেকে বার হয়ে আমরা চলেছি হাওড়া। নভেম্বরের লাস্ট সপ্তাহটা কিন্তু বেশ সুন্দর ওয়েদার ছিল। আজকে নভেম্বরের 30। আজকে আকাশের মুখ বেশ ভার, ফিসফিস করে বৃষ্টি হচ্ছে। শিয়ালদা চত্বর থেকে বার হওয়ার পরেই আপনাকে কিন্তু ট্যাক্সি ড্রাইভাররা বা এখন বাইকের ড্রাইভাররাও ছিকে ধরবে, দাদা চলুন বলে। তবে আমরা যাবো বাসে, সবচেয়ে স্বল্প খরচে বাসে যাব। এটা একটা ছিল হাওড়ার বাস, তবে প্রচন্ড ভিড়। এটা মনে হচ্ছে কম ভিড়, না এটাও ভিড়, প্রচুর ভিড়। অপশন যেহেতু রয়েছে একাধিক, তো একটু দাঁড়িয়ে ওয়েট করে যায় না, হাতে সময় আছে প্রচুর। মাত্র 15 টাকার বিনিময়ে শিয়ালদা থেকে চলে এলাম হাওড়া। এমজি রোড হয়ে আসলো। এখন দিনের মধ্যভাগ যেহেতু, সেই কারণে কিন্তু এমজি রোড একটুখানি জ্যাম ছিল, তবে ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি। অনেক আগে কিন্তু আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছিলাম, সেই কারণে ওল্ড কমপ্লেক্সের ওয়েটিং এরিয়াতে কিছুটা রেস্ট, এবং তারপর দেখতে পেলাম যে কুম্ভ এক্সপ্রেস 11 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তাই আমরা আস্তে আস্তে 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে আগে চলেছি। তার আগে কিন্তু একটু খাবার দাবার নিতে হবে। যদিও কুম্ভ এক্সপ্রেসে কিন্তু প্যান্টিকা রয়েছে, তবুও কিন্তু আমরা হাওড়া থেকে খাবারটি তুলে নেব। ট্রেনে ওঠার আগে চলে এসেছি হাওড়ার ওল্ড কমপ্লেক্সের ফুড প্লাজাতে। এখানে আমাদের চিন্তা ভাবনা এখানে এসে বিরিয়ানিটা নেওয়ার। এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, কিন্তু 600 গ্রাম ওয়েট আছে। এখানে সিস্টেমটা এমন, গেট দিয়ে ঢোকার পরে ডান হাতে রয়েছে ক্যাশ কাউন্টার। সেখান থেকে আপনার বিলটা করার পরে সামনে আগিয়ে গিয়ে বিভিন্ন কাউন্টার রয়েছে, যেমন 1 নম্বর কাউন্টার হচ্ছে বিরিয়ানির কাউন্টার। এবং এখানে কিন্তু দাঁড়িয়ে খাবারের বন্দোবস্ত রয়েছে। ক্যাশ কাউন্টারে অর্ডার করার পরে এই কাউন্টার থেকে বিরিয়ানি কালেক্ট করলে, যদি আপনারা এখানে খান সেক্ষেত্রে 200 নেবে, যদি আপনারা পার্সেল নেন সেক্ষেত্রে কিন্তু 20 টাকা এক্সট্রা লাগবে। যথারীতি 11 নম্বর প্ল্যাটফর্মে 12369 কুম্ভ এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আমরা যখন টিকিট করেছিলাম তখন কিন্তু আমাদের ছিল RAC 18, 19, 20, 21। একজনের ক্যান্সেল হয়েছে, আজ আমরা যাচ্ছি 3 জন। কনফার্ম হওয়ার পরে আমাদের সিট পড়েছে S2-তে 3, 6 এবং 13। S2 যেহেতু ইঞ্জিনের দিকটাতে, সেই কারণে হাওড়াতে প্ল্যাটফর্মের সামনের দিকে যেতে হবে, অনেকটা হেঁটে যেতে হচ্ছে সামনের দিকে। এই তো চলে এসেছি। প্যান্টিকারের ঠিক পরেরটাই হচ্ছে S2, অর্থাৎ ইঞ্জিনের দিক থেকে S2 আগে এবং প্যান্টিকার পরে। হাওড়া থেকে সরাসরি দেহরাদুন ট্রেন সার্চ করেন, সেক্ষেত্রে 2টো ট্রেন আপনি দেখবেন, 1 উপাসনা এক্সপ্রেস এবং 2 কুম্ভ এক্সপ্রেস। অ্যাকচুয়ালি এটি উপাসনা এক্সপ্রেস এবং এটি কুম্ভ এক্সপ্রেস। 1, 2, 3 to 7 উপাসনা এক্সপ্রেস 2 দিন চলে, মঙ্গল এবং শুক্র, এবং বাকি কদিনকে এটি কিন্তু কুম্ভ এক্সপ্রেস নামে চলে। আজ শনিবার আমরা চলেছি কুম্ভ এক্সপ্রেস 12369, এবং এই হচ্ছে আমাদের কোচ S2। এবারের জার্নি 3, 6 এবং 13। 3 এবং 6 হচ্ছে আপার এবং 13 হচ্ছে মিডল। সঠিক টাইমে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে চলেছে। আমাদের গন্তব্য স্টেশন অনেক দূরে, প্রায় 1588 কিলোমিটার দূরের দেহরাদুন।
আজকে জার্নি লাঞ্চ হিসেবে কিন্তু আমরা স্টেশন চত্বর থেকে বিরিয়ানি নিয়েছি, দেখলেন তো। তো 200 টাকার চিকেন বিরিয়ানি টেস্ট হিসেবে কতটা অর্থে? খাবার খুব একটা খারাপ ছিল না কোয়ালিটিটা, কিন্তু দামটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কিন্তু আপনাদের বলে রাখি, আমরা 3 জন আছি, আমরা 2টো বিরিয়ানি নিয়েছি, 2টো বিরিয়ানিতে কিন্তু 3 জনের পোর্শন ঠিকঠাক হয়েছে, পরিমাণটা ভালো হয়েছে, ঠিকঠাক। ঠিকঠাকই ছিল। একটা ডিমও ছিল সেখানে, আলু ছিল একটা। হাওড়া থেকে দেরাদুনের এবারের যাত্রায় আমরা টোটাল 1588 কিলোমিটার অতিক্রম করব। তার মধ্যে 200 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম আসানসোল জাংশন। এবারের এই যাত্রাপথে টোটাল 22টি স্টেশনে কিন্তু আমাদের ট্রেন হল্ট করবে, তার মধ্যে আসানসোল হচ্ছে ফার্স্ট হল্ট। এখানে নর্মালি 2 মিনিট দাঁড়ায় এবং 3:30 পৌঁছানোর কথা, 3:50 পৌঁছেছে। আমাদের ট্রেন কিন্তু 20 মিনিট লেট। भैया साइड दीजिए थोड़ा। হাওড়া থেকে 285 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম মধুপুর। ট্রেন কিন্তু প্রায় 35 মিনিট লেট। क्या लाएंगे बोलो। আপনারা বলছিলেন না যে এখন নাকি ট্রেনের ওয়েটিং লিস্টের টিকিট উঠতে দিচ্ছে না বা ফাঁকা ফাঁকা যায়, এই সমস্তটা কিন্তু আপনার বিহারের জন্য প্রযোজ্য না। মোটামুটি আসানসোল পেরোনোর পরে পাটনা অবধি এরকমই অবস্থা হবে, পুরো জেনারেলের মতো অবস্থা। আমরা রীতিমতো ঝাঁঝাতে রয়েছি এবং পুরো জেনারেলের মতো অবস্থা, মানে আপনার নিজের যে সিট, সেই সিটে কিন্তু আপনি নিজে বসতে পারবেন না। যদি আপনি সিট ছেড়ে একবার ওঠেন তো বাথরুমেও যাবেন না, এই ট্রেনে গেলে সিটে বসে থাকবেন যদি আপনাকে বসতে হয়। Yeah, this is not for beginners. একদম। ঘড়িতে এখন 6:22। হাওড়া থেকে 355 কিলোমিটার আসার পরে আমরা এসে পৌঁছে গেলাম ঝাঁঝা। বাইরে বাড়াতে পারলাম না, কারণ বুঝতে পারছেন রীতিমতো ভিড় এবং তার সঙ্গে বাইরে অন্ধকার। বাইরেও খুব একটা ফায়দা হবে না। যেটা বলার বারবার সেটা হচ্ছে কিনা, ট্রেনের আমাদের কম্পার্টমেন্ট S2 এখন কিন্তু জেনারেল কামরায় পরিণত হয়েছে। এই ট্রেনে মোটামুটি খাবার সবকিছুই পাবেন। আমরা তো এক ব্যাগ খাবার নিয়ে এসেছি, তো আপনারা যদি মনে করেন খাবার সাথে নিয়ে আসবেন, নিয়ে আসতে পারেন। যদি মনে করেন নিয়ে আসবেন না, খাবার কিন্তু পাবেন। যেহেতু প্যান্ট্রিকা রয়েছে, খাবার কিন্তু প্রচুর আছে, অসুবিধা নেই। এবং রীতিমতো জল আছে, আর সন্ধ্যাতে চা তো রয়েছেই। আমরা এসে পৌঁছে গেছি বিহারের রাজধানী শহর পাটনা। হাওড়া থেকে 532 কিলোমিটার আসার পরে এই পাটনা। ট্রেন কিন্তু অনেকটাই লেট, প্রায় 55 মিনিট লেটে চলছে এই ট্রেন। এমনিতেও 55 মিনিট লেট, তার উপরে স্লিপার কোচে লোকাল ট্রেনের মতো কিন্তু ভিড়। তো মোটের উপরে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে কুম্ভ এক্সপ্রেস নাকি লোকাল ট্রেন ধরতে পারবেন না, একেবারে সেরকমই ব্যাপার। আমরা টুইট করতে বাধ্য হই। ওরা জাংশনে এসে রেলওয়ে কর্তৃপক্ষের ঘুম ভাঙে, তারা আরপিএফ পাঠায় এবং শেষমেশ সিট থেকে, অকুপাইড সিট থেকে প্যাসেঞ্জাররা ছিল আননোন প্যাসেঞ্জার, তাদেরকে সরিয়ে দেয়। মোটামুটি টুইট করলে পরে কিন্তু রেসপন্স আপনারা পাবেন যদি এরকমভাবে আপনার ক্ষেত্রে ঘটে। অর্থাৎ আপনার সিট যদি অন্যজনের দ্বারা বুকিং থাকে, আপনারাও কিন্তু ইন্ডিয়ান রেলওয়েকে মেনশন করে রেল মাদারদের সাহায্যে কিন্তু টুইট করতে পারেন। গুড মর্নিং ফ্রম লখনৌ। রাত্রে মোটামুটি বেশ ঘুম হয়েছে এবং সকালে উঠে দেখি আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে লখনৌ। প্রায় 40 মিনিট লেটে চলছি আমরা। সকালে ওঠার পরে ফ্রেশ হয়ে গেছি এবং কিছু খাওয়ার জন্য প্যান্ট্রিকার চলে এসেছি, দেখি খাওয়া দাওয়া কিছু পাই কিনা। প্যান্ট্রিকারে এসে সকালবেলা আমরা নিয়ে নিলাম অমলেট, ডিমের অমলেট 50 টাকা করে নিল। আপনারা চাইলে কিন্তু সিট থেকে উঠে এসে প্যান্ট্রিকারে নিতে পারেন, বা এনারা যখন বিক্রি করতে যান তখনই কিন্তু নিতে পারেন। 1588 কিলোমিটার যাত্রাপথের মধ্যে আমরা অতিক্রম করেছি প্রায় 1100 কিলোমিটার। সকালে চা, ব্রেকফাস্ট সবই হলো। আমরা গিয়ে চলেছি আমাদের ট্রেনের পরবর্তী হল্ট
বারেলির দিকে। ট্রেন কিন্তু অনেকটাই লেট, প্রায় 55 মিনিট লেট চলছে আমাদের ট্রেন। এবং যেটা দেখানোর, আস্তে আস্তে কিন্তু স্লিপার কোচের যে পরিবেশ সেটি ফিরে আসছে। বিহারে যেমন লোকাল ট্রেনে পরিণত হয়েছিল, ভিড়ভাড়টা এখন একটু কম এবং টিটি এসে কিছু লোককে জেনারেলও পাঠিয়ে দিল। বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে চলো বদলে যায়। দ্বিতীয় দিনকে দুপুরে আমরা খাবো আইআরসিটিসি প্যান্টিকারে অর্ডার করা খাবার। অ্যাকচুয়ালি সকালে যখন আমরা প্যান্টিকার গেছিলাম তখন তো ব্রেড অমলেট নিয়ে এসেছিলাম, তখন গিয়ে আমরা চিকেন যে অপশন আছে সেটা অর্ডার করেছি, চিকেন রাইস। এখানে ভেজ রাইস হচ্ছে 150, ডিমও 150 এবং চিকেন হচ্ছে 170। যেখানে ভাত আছে, আচ্ছা ডাল, একটা সবজি, 2 পিস চিকেন দিয়েছে, সালাড আছে, একটা ক্যাচাপ আছে, আর এখানে এক্সট্রা দিয়ে দিয়েছে। এটা কিন্তু ভাত, এক্সট্রা ভাত আছে। আইআরসিটিসির খাবারের যেমন দুর্নাম শোনা যায়, আসলে কিন্তু বাস্তবটা একটু আলাদা। কুম্ভ এক্সপ্রেসে দুপুরে আমরা যে খাবারটা অর্ডার করেছিলাম চিকেন থালি, আমাদের বেশ ভালো লেগেছে। 170 দাম হিসেবে ঠিকও আছে এবং পরিমাপ যথেষ্ট, আপনার পেট ভরে যাবে। তৃতীয় দিনের এই যাত্রায় কিন্তু আজকে প্রথম কোন স্টেশনে নামলাম, এটি মোরাদাবাদ। হাওড়া থেকে 1368 কিলোমিটার আসার পর হচ্ছে মোরাদাবাদ। ট্রেন এখন অতটা লেট চলছে না, মাত্র 15 মিনিট লেটে চলছে। এখন 1:15, 1:16 মোরাদাবাদ থেকে ছাড়বে। এখানে কিন্তু মিনিট 5 দাঁড়ায়, তো আপনারা চাইলে একটু জিরিয়ে নেওয়ার জন্য স্টেশন চত্বরে একটু পাইচারে মারতে পারেন। বেশ গোছানো একটি স্টেশন। এই দেখুন স্টেশনে কিন্তু এরকম কলা পাওয়া যাচ্ছে। আমাদের যাত্রা শুরু হয়েছে 30 নভেম্বর বেলা 1টার সময় এবং আজকে 1 ডিসেম্বর বেলা 3:52, মানে প্রায় কিন্তু 26 ঘন্টা জার্নি কিন্তু আমাদের হয়ে গেল। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ট্রেনের লাস্ট গন্তব্যের আগের স্টেশন হরিদ্বার। প্রায় 1532 কিলোমিটার আসার পর হচ্ছে হরিদ্বার এবং ট্রেন কিন্তু সময় মেনটেন করে নিয়েছে। প্রথমে লেট ছিল, এখন কিন্তু বিফোর টাইম 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে এবং হরিদ্বারে প্রচুর লোক নামলো। দেখুন থরে থরে লোক সব কিন্তু হরিদ্বার নেমে গেল, ট্রেন অনেকটাই ফাঁকা এবং এখানে হরিদ্বারে 10 মিনিট দাঁড়াবে ট্রেন। এরপর স্টপেজ হচ্ছে আমাদের গন্তব্য দেহরাদুন। অ্যাকচুয়ালি হরিদ্বার থেকে দেহরাদুনের ডিস্টেন্স কিন্তু প্রায় 51 কিলোমিটার এবং এই 51 কিলোমিটার যদি আপনি হরিজমাই ট্রেনে দেখেন সেক্ষেত্রে 2 ঘন্টা 20 মিনিট দেখাবে, মানে প্রায় 2 ঘন্টা লাগিয়ে দেবে। কিন্তু কেন? হরিদ্বার থেকে দেহরাদুন যাওয়ার জন্য এটা হচ্ছে সিঙ্গেল লাইন এবং হরিদ্বারের পরে ডাইরেক্ট স্টপেজ হচ্ছে দেহরাদুন। যেমন এখন দাঁড়িয়ে গেছে সিগন্যালিংয়ে জঙ্গলের মাঝে। এই যে জঙ্গল, এখানে কিন্তু ট্রেনের গতি খুবই স্লো যায়, সেই কারণে সময় নাই এবং মাঝে মাঝে এরকম সিগন্যালে দাঁড় করিয়ে দেয়। সেই কারণেই এ দেখুন আবার সিগন্যাল দিল, আমাদের ট্রেন এই জঙ্গলের মধ্যে দিয়ে ধীরে ধীরে আগে চলেছে দেহরাদুনের দিকে। ফাইনালি দেহরাদুন। হাওড়া থেকে 1588 কিলোমিটার এবং বাড়ি থেকে 1700 কিলোমিটার আমরা যাত্রা করে পৌঁছে গেলাম দেহরাদুন। দীর্ঘ 29 ঘন্টা, মানে ট্রেনে আমাদের প্রায় 29 ঘন্টা লেগেছে। ভালো খারাপ সমস্ত রকম এক্সপিরিয়েন্স আমাদের হয়েছে। মোটামুটি বিহার চত্বর যখন ছিল সেই এক্সপিরিয়েন্সটা একটু বাজে, বাকি মোটামুটি সমস্ত কিছু ঠিক আছে। খাবার দাবার থেকে শুরু করে সমস্তটাই আপনার দেখানোর চেষ্টা করলাম। দেহরাদুন উর্দু, হিন্দি এবং ইংলিশ 3 রকমভাবে লেখা পাবেন এবং সামনে দাঁড়িয়ে রয়েছে একাধিক অটো, অর্থাৎ এটি কিন্তু অটো স্ট্যান্ড। ঘড়ির কাঁটায় বেজেছে সন্ধ্যা 6টা। তো দেহরাদুন পৌঁছানোর পরে আমাদের ফার্স্ট কাজ একটা হোটেল দেখা। সেই কারণে স্টেশন চত্বর থেকে বার হয়ে আমরা চলেছি একটা হোটেল দেখার জন্য। দেখি হোটেল কেমন কি রেটে পাই এবং কোন চত্বরে পাই, নিশ্চয়ই আপনাকেও জানাবো। আর 5টা টুরিস্ট স্পটের মতো এই জায়গায় নামার পরেও কিন্তু আপনার ওই একই এক্সপিরিয়েন্স হবে। সেটা হচ্ছে বার হওয়ার পরে কিন্তু বিভিন্ন এজেন্টরা
আপনাকে সে ধরবে, কাহা যাওগে, হোটেল চাই কি না সেগুলো জানতে চাইবে। তবে আমি বলবো যে যদি আপনারা এরকম আমাদের মতো গ্রুপ করে আসেন, স্টেশন চত্বরে রয়েছে একাধিক হোটেল, একটু খোঁজাখুঁজি করবেন। দেরাদুন স্টেশন থেকে বার হওয়ার পরে 2-1 মিনিট হাঁটলে কিন্তু আপনারা অলিগলিতে প্রচুর হোটেল পেয়ে যাবেন। আমরা চলে এসেছি একটা হোটেলে, এই দেখুন হোটেল তীরথ প্যালেস। 2-1টা হোটেল দেখলাম, রুমটা দেখার পরে আমার মনে হলো যে না, রেট অনুযায়ী রুম ঠিকই আছে। আমরা যেহেতু 3 জন আছি এবং 3 জন একই রুমে থাকবো, সেই কারণে এই হোটেলকে চুজ করা। রিজনেবল প্রাইসে পেয়েছি। হোটেলে প্রবেশ করছি, দেখুন ঢোকার মুহূর্তে এরকম প্রচুর জায়গা, এবং এই হচ্ছে হোটেলের প্রবেশ পথ। প্রবেশ পথ দিয়ে প্রবেশ করার পরে বাঁদিকে রয়েছে এরকম রিসেপশন এরিয়া। প্রথমে যে কাজ, আপনার আইডি প্রুফ নিয়ে কিন্তু এখানে অফিসিয়াল যে ছোটখাটো কাজ সেটা মেটানোর পরে আমরা রুমে যাবো এবং রুমটা আপনাকে দেখাবো। রিসেপশন থেকে সোজা পথে এই সিঁড়িপথে উঠে গিয়ে হচ্ছে রুম। আমরা যে রুমটি বুক করেছি সেই রুমটি এরকমভাবেই সিঁড়িপথে উঠে যেতে হবে। নিচে দেখতে পাচ্ছেন যে মার্বেল বসানো, টাইলস বসানো, এবং তারপরে গিয়ে ডান হাতে হচ্ছে আমাদের রুমটি। লাইটটা জ্বালিয়ে নিই। এই হচ্ছে আমাদের রুম। দেখুন ট্রিপল বেডেড রুম, এটি ডবল বেডেড, যেখানে 2 জন খুব সুন্দর শেয়ার করে থাকা যায়। এর পাশে একটা সিঙ্গেল বেড। রুম হচ্ছে এরকম, যথেষ্ট স্পেস আছে, ভালো জায়গা আছে, এবং এপাশে অ্যাটাচ টয়লেট ওয়েস্টার্ন স্টাইল। রুমটিতে প্রথমে আমাদের ভাড়া বলছিল 1000 টাকা। আমরা বললাম যে কম করতে, 900 টাকা পর্যন্ত নিল। আমি তো নম্বর দিয়ে রাখছি, আপনারা যদি মনে করেন অ্যাডভান্স বুকিং করবেন করতে পারেন। তবে আমি বলছি আপনারা দেরাদুন পৌঁছানোর পরে রুম দেখবেন এবং একাধিক রুম দেখার পরে রুম চুজ করতে পারেন।